নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব বিমল করের লেখা গল্প রত্নলাভ। গল্পটা রত্নদিদির মুখেই শোনা, তারই গল্প। গল্প শুরুর আগে একটু ভূমিকা সেরে নিতে হয়। আমাদের এক আত্মীয়ার বিয়েতে গিয়েছিলাম ধানবাদের দিকে, কলিয়ারিতে। না গিয়ে উপায় ছিল না। আত্মীয়জনে দুঃখ পেতে ক্রুদ্ধ হতেন। বিয়ে বাড়িতে গিয়ে দেখি স্বজনে কুটুমে বাড়ি একেবারে হট্টশালা। চেনা জানা প্রায় সকলেই এসেছেন, এমনকি রত্নদিদিও। ওকে দেখে অবাক হয়ে গেলাম। বয়স 70 ছাড়িয়েছে, থাকেন 1000 মাইল তফাতে। অন্তত 2 জায়গায় ট্রেন বদল করে আসতে হয় এদিকে, তবু এসেছেন। অনেককাল পরেই রত্নদিদিকে দেখলাম। বছর 15 তো অবশ্যই। বললাম, তুমি একলা এসেছো? এলে কেমন করে? বয়স তো হয়েছে দিদি, ছেলে তোমায় ছাড়লো? রত্নদিদি বললেন, হাসবো না কেন, ছেলে বউ কি ছাড়তে চায়? ঝগড়া মাচিয়ে দিলুম। নাতি বলল, এ বুদ্ধি, রেল ডিব্বায় তুমি উঠতে পারবে না, পুলিশ পাকড়াও করবে। বললাম, যা যা, আমায় পুলিশ দেখাস না, তোর বাপের মতন পুলিশ আমি ট্যাঁকে গুঁজি। রত্নদিদির কথায় হেসে ফেললাম। পারলো আটকাতে? কেমন গটগটিয়ে চলে এলাম। নাগপুর পর্যন্ত একটা লোক সঙ্গে ছিল, তারপর একলা। তোমার সাহস আছে? থাকবে না কেন? আমি কি তোদের মতো ভেতো? এই দেখ, এখনো আমার 16টা দাঁত আছে নিজের। চোখে চশমা পরি সেলাই ফোঁড়াইয়ের সময়, নয়তো আকাশের চিলও দেখতে পাই। কান আমার ঠিক আছে, তবে জানিস ভাই, ডান হাতের কনুইটা মাঝে মাঝে খটাস করে আটকে যায়। ভাঙা জিনিস মেরামত হলে কলকবজায় একটু গোলমাল থাকে। কি করব বল? ভগবানের তো কামারের হাত, 2-4টে হাতুড়ির ঘা না মেরে কি রেহাই দেয়? বয়সে মানুষের অনেক কিছু বদলে যায়, তবে গড়ন বিশেষ বদলায় না। দিদি মাথায় লম্বা ছিলেন, দোহারা গড়ন, সেই রকমই আছেন প্রায়। পিঠ হয়তো সামান্য নুয়ে পড়েছে, কৃশ হয়েছেন কিছুটা। গাল ভেঙে মুখ সরু সরু দেখায়। মাথার সব চুল সাদা ধপধপে, ঘাড় পর্যন্ত চুল। মাথায় কাপড় দেন না, গায়ের রং তামাটে, ঝকঝকে ভাবটা আর নেই। রত্নদিদিকে দেখলে বেশ বোঝা যায়, বাইরের জল বাতাস ধুলো ময়লায় শুধু নয়, সেখানকার মানুষজনের সঙ্গে মেলামেশারও একটা ছাপ পড়ে গিয়েছে হাবে ভাবে চেহারায়। ওর নিজের কথাবার্তায় ততটা হয়তো পড়েনি। সুতোর শাড়ি, কালো বা খয়েরি ধরনের ছাপা পাড় থাকে শাড়িতে। গলায় একটা সরু হার, হাতে 2 গাছা ফিনফিনে চুড়ি। কানে কিছু পরেন না, আঙুলেও আংটি নেই। রত্নদিদি আমাদের সামান্য দূর সম্পর্কের দিদি। তাকে যে বেশি দেখেছি তাও নয়, তবু আগে জামাইবাবু বেঁচে থাকতে ওরা 2-4 বছর অন্তর অন্তর একবার করে শ্বশুরের দেশে আত্মীয় স্বজনের কাছে বেড়াতে আসতেন। দেখাশোনা করে যেতেন যতটা পারতেন আমাদের সঙ্গে। জামাইবাবু চলে যাবার পর সে পাট চুকে গিয়েছে। অনেককাল পরে আবার রত্নদিদিকে দেখে ভালোই লাগলো। তার যেমন বয়স হয়েছে, আমাদেরও তেমন কম বয়স হলো না। আমি নিজেই তো কবে 60 ছাড়িয়ে গিয়েছি। কথায় কথায় একবার বললাম, দিদি, 1000 মাইল ঠেঙিয়ে যখন এদিকে এসেই পড়েছ, তখন বিয়ের পাট চুকলে আমাদের সঙ্গে কলকাতায় চল। 10-20 দিন থেকে সকলের সঙ্গে দেখা করে ফিরে যাও। তোমার কোনো অসুবিধে হবে না, তোমাকে ফেরত পাঠানোর দায়িত্ব আমাদের। রত্নদিদি হেসে বললেন, না ভাই, আমায় টেনে আর নিয়ে যাস না। পাক্কা 10 দিনের ছুটি মঞ্জুর করেছে ওপরওয়ালা। মাথার ওপর বড় ছেলে, বুঝলি তো? এ হলো অন্য রাজার রাজত্ব। হুকুম না মানলেই পেয়াদা পাঠাবে। না রে, এবারে হলো না। আবার যদি কোনোদিন আসি তখন কথা রাখবো তোদের। এবারও কি এমনি এলাম ভাবছিস? দেখলাম আমাদের ডালপালায় এটি হলো শেষ শুভ কাজ, না এলে হয় না। তাছাড়া আমাদের বাঙালি বাড়ির বিয়ে থা কতকাল দেখিনি, দেখতে স্বাদ হলো। কেমন দেখলে? ভালো লাগলো না। এ কি বিয়ে রে, এই যেন সত্যনারায়ণের পুজো। নৈবেদ্য সাজিয়ে বসে থাকলি তোরা,
আর তোতলা বামুন এসে দুটো মন্তর পড়ে চলে গেল। তারপর তো দেখি যা হচ্ছে সবই ভাড়ার ব্যাপার। ভাড়ার লোক বাসর সাজায়, ভাড়াটে একদল লোক এসে রান্না বান্না করে খাইয়ে যায়, কতক লাল সবুজ বাতি জ্বাললি তোরা, ঝম্পু ঝম্পু বাজনা বাজালি, ব্যাস বিয়ের পাট চুকে গেল। এই বিয়ে দেখে কি স্বাদ মেটে নরেন? বিয়ে ছিল আমাদের সময়, বিয়ে তো 7 পাকে মাত্র, কিন্তু বিয়ের আগে পরে 49 পাক। কত হইচই, হাসি খুশি, হই হুল্লোড়, মেয়েদের আচার, ভোজনের বিয়েন, বিয়ে তলা সাজানো, পিঁড়ে পাতা, আলপনা, বিয়ের রুমাল পদ্ম, বাসরের রঙ্গ তামাশা, কোথায় গেল সেসব? যাই বলিস, আমার বাপু মন ভরল না। আজকাল এইরকমই হয় দিদি, মানুষের আর সময় কোথায়? লোক বল, অর্থ বল, তাই না? তাই বা কোথায়? তা নয় রে ভাই, এখনকার দিনে সবাই কাঁচা রঙে কাজ সারতে চায়, পাকা রঙের দিন ফুরিয়েছে। এমন সময় সত্যদার গিন্নি কৃষ্ণা বৌদি বলল, দিদি, এই বিয়ে নিয়ে নানা টানা হেজরা হচ্ছিল। মেয়ের নিজের পছন্দ, ছেলেরও চেনা জানা হয়েছিল ওদের। আমাদের তো মেয়ের তরফ, বিয়েটা ভালোই ভালোই চুকে গেছে, এতেই আমরা খুশি। কথাটা বোধহয় জানা ছিল না রত্নদিদির। শুনলেন, তারপর কি মনে করে যেন হাসলেন। বললেন, চেনা জানা বিয়ে, তাই নিয়ে টানা হেজরা? আমায় আরো সব বলিস না। আমার বিয়ের গল্প জানিস? কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হতে লেগেছিল 18 দিন। আমার বিয়ে নিয়ে 18 মাস লড়াই। সে যে কি কাণ্ডই হয়েছিল তোরা ভাবতেই পারবি না। গল্পটা সত্যি আমাদের জানা ছিল না, জানার কথাও নয়। একসঙ্গে তো মানুষ নয়, একেবারে নিজেদের কেউ নয় রত্নদিদি। ওরা থাকতেন এক প্রান্তে, আমরা অন্য প্রান্তে। আর রত্নদিদি বিয়ের সময় আমাদের নিশ্চয়ই শিশু অবস্থা। আমি হেসে বললাম, তোমার বিয়ের গল্পটাই না হয় বলো শুনি। শুনবি? তাহলে বলি। না শোনার কারণ ছিল না, বিয়ে বাড়ি এখন অনেকটাই নিঝুম। বিকেলের গোড়ায় কন্যা বিদায় পর্ব মিটে গিয়েছে। দেখতে দেখতে সন্ধে হয়ে এসেছিল, বাতি জ্বলছে ঘরে। বাইরে প্রথম ফাল্গুনের মরা শীত আর সদ্য বসন্তের 2-4 ঝলক বাতাস মেশামেশি হয়ে আছে। বাড়িটার চেহারা উড়ুখুড়ু, খানিকটা ম্লান। ছেলে ছোকরার দল যে যেখানে পেরেছে শুয়ে পড়ে আরাম করে নিচ্ছে আজকের মতো। কাল থেকে আবার তত্ত্বতাবাসের খাটুনি। আমাদের দিকের অন্য ব্যবস্থা। বয়স্কজন থাকবো বলে যথাসম্ভব সুখ সুবিধের ওপর নজর রাখা হয়েছিল। রত্নদিদির ঘরটি ছোট, খাট বিছানা পাতা। সেখানে বসেই আমরা 4-5 জনে গল্প গুজব করছিলাম। রত্নদিদি গল্প শুরু করলেন। একটু গোড়া থেকেই বলি, না বললে বুঝবি না। রত্নদিদি বললেন, আমার বাবা ছিল পোস্টমাস্টার, সরকারি চাকরি। চাকরির লেজ যত বাড়ে বাবাও তত পুরনো হয়, আর 2-3 বছর অন্তর বদলি পায়। ছোটখাটো শহরেই বদলি হতো বাবা। আমরাও বাবার পেছন পেছন আজ মতিপুর, কাল গুজুডি, পরশু রামনগর ঘুরে বেড়াই। 5 ঘাটের জল খাই 5 জনে। 5 জন বলতে বাবা, মা, আমি আর আমার ছোট ভাই অনু, আর আমাদের এক পুষ্যি ভরত দাদা। ভরত দাদা বাবার কাছেই 10-12টা বছর থেকে গিয়েছিল। বাড়ির হাট বাজার করা থেকে 5 মেশালি ফাই ফরমাস খাটা ছিল ভরত দাদার কাজ। আমার বাবাকে লোকে বলতো মাস্টার বাবু, কেউ বা বলতো মাস্টার মশাই। নিজের কাজকর্মে বাবার সুনাম ছিল, খাতিরও করত লোকে। বাবার ছিল 2টো শখ। তাস খেলাটা অবশ্য শখ ছিল না, নেশা। শখ বলতে ওই জ্যোতিষী বিদ্যে করে বেড়ানো, আর মাঝে মাঝে এসরাজ টেনে নিয়ে বসে নিজের মনে একটু সুর টুর বাজানো। বাবার আর একটা ঝোঁক ছিল, সিদ্ধি খাবার। সিদ্ধির শরবত, সিদ্ধির গুলি, এই বাবা প্রায়ই খেত। নিজের হাতে তরিবত করে তৈরি করেই খেত। মা ছিল আমার নির্বিবাদ মানুষ, শান্তশিষ্ট, হাসি খুশি। দোষের মধ্যে মা গাদা গাদা পান খেত। আবার করতো কি, বাবার আনা কাঁচা সিদ্ধি পাতাও মাঝে মাঝে পানের মধ্যে মিশিয়ে দিব্যি খেয়ে নিত। বলতো এতে মুখ শুদ্ধি হয়।
তো এইভাবেই বড় হতে হতেই আমার বয়স হয়ে গেল 15। শাড়ি পরতে শুরু করেছি। আমি মাথায় ঢেঙা, গায়ে হিলহিলে, লম্বা লম্বা হাত পা। ওপর পাটির ডান দিকের দাঁতে এক গজদন্ত, জোরে হাসলে দাঁতের ছটা বেরিয়ে যায়। আমরা তখন বারিহাগঞ্জ বলে একটা ছোট শহরে থাকি। কে একজন, এখন আর মনে পড়ে না, আমার এক বিয়ের সম্বন্ধ নিয়ে এলো। আমাদের সময় 15-16 আকচার বিয়ে হতো। তাছাড়া সম্বন্ধ আনলেই তো বিয়ে হবে না, কথাবার্তা চলতে চলতে দেখাশোনা, পছন্দ, সেই সব করতে করতে কম করেও 1 বছর। ওরই ফাঁকে মেয়ের বয়সও বেড়ে যায়। তা প্রথম সম্বন্ধটা 2 ধাপ এগুতে পারেনি, কেচে গেল। কিন্তু ওই যেমন রেল স্টেশনে দেখছিস না, গাড়ি আসছে জানাবার আগে ঢং ঢং ঘন্টা বাজে, এটাও সেরকম। সম্বন্ধ একবার শুরু হওয়ার মানে জানান দেওয়া হয়ে গেল মেয়ে এবার তোমার বিয়ের ঘন্টি বেজে উঠেছে। প্রথমটা কথা আমার ঠিক মনে নেই, কোথাকার ছেলে কে জানে, পাতে দেবার যোগ্যই নিশ্চয়ই ছিল না, নয়তো মা বাবার গরজই হলো না কেন। তা সে যাই হোক, তখন থেকেই মাঝে মাঝে কথা ওঠে, 1-আধটা চিঠিপত্র আসে। 16 পেরিয়ে আমি তখন 17 পা দিয়েছি। তখন একটা সম্বন্ধ এলো জামালপুর থেকে। কথাবার্তা 2-4 ধাপ এগুলো, শেষে ভেস্তে গেল, বাঁচা গেল। সেই বছরের শেষাশেষি একটা ছোঁড়াকে একদিন আমাদের বাড়ির কাছাকাছি দেখলুম। পোস্ট অফিস আর ইউনিয়ন বোর্ডের ছোট হাসপাতালের কাছেই ছিল আমাদের থাকার বাড়ি। ছোট বাড়ি, মাথায় টালির ছাদ, সামনে খুঁটি পুঁতে বেড়া দিয়ে বাগান করেছি আমরা। সামনে উঁচু নিচু মাঠ, আম আর কাঁঠালের বড় বড় গাছ 2-4টে, ওপাশে হাসপাতাল। বাড়ির গায়েই আমাদের ইঁদারা, সে জলের স্বাদই আলাদা। প্রথমে বুঝিনি ছোঁড়াটা কোথা থেকে এলো, পরে শুনলাম হাসপাতালের নতুন ডাক্তারবাবুর ভাগ্নে, মামা মামির কাছে বেড়াতে এসেছে। তা তার মামার বাড়িতে এসেছে, আসুক, আদর খাক মামির, আমার তাতে কি। কিন্তু ছোঁড়াটার ভাব গতিক তো ভালো নয়। মালকোচা মেরে ধুতি পরা, গায়ে হাফ শার্ট, পায়ে কাবালি স্যান্ডেল। তখন প্যান্ট পরার চল হয়নি এত, ধুতিই পরতো লোকে। ছেলেটার বয়স বেশি নয়, আমার চেয়ে বড়, তবে অনেক বড় নয়, 22-23 হবে। ডাক্তার কাকার সাইকেল নিয়ে হাসপাতালের মাঠে আমাদের বাড়ির সামনে সকাল বিকেল চক্কর মারে। আর আমায় দেখলেই সাইকেল নিয়ে কসরত দেখায়, হাসে, চোখ নাচায়। ডাক্তার কাকার মেয়ে মানি ছিল আমার নেওয়াটা, বছর 12 বয়স। দিদি বলতো আমায়। আমার কাছে পড়তে আসতো মাঝে মাঝে, সেলাই শিখতো। বাজার কি স্টেশনের দিকে দরকারে যেতে হলে মানি আমার সঙ্গে থাকতো। মানিকে জিজ্ঞেস করলাম, তোর ওই দাদাটার নাম কি রে? মানি বলল, ডাক নাম লালু, ভালো নাম লালমোহন। নামটা বলেই ফেললাম, আমারও তো লজ্জা নেই, মানামানিও নেই। নাম শুনে হাসি পেল। লালুর চেহারায় কোথায় যে লাল ছিল বুঝলাম না। গায়ের রং আমার চেয়েও কালো, গায়ে কাঠ, মুখ চোখ চলনসই, বড় বড় চোখ, মাথার চুল ভেড়ার লোমের মতন কোঁকড়ানো। মানিকে বললাম, করে কি রে তোর দাদা? মানি বলল, ডাক্তারি পড়ে, এবার ডাক্তার হবে। আমার তো গোড়ায় বিশ্বাস হয়নি। ওই লালমোহন, অমন হ্যাংলা প্যাংলা চেহারা যার, ফাজিল ফক্কর ধরনের হাব ভাব, সেই ছেলে পড়বে ডাক্তারি? মানুষ তো দূরে থাক, ওকে ঘোড়ার ডাক্তারি পড়তেও কেউ নেবে না। রত্নদিদি নাক মুখ কুঁচকে ঠোঁট উল্টে এমন ভাবে বললেন কথাটা যে আমরা হেসে ফেললাম। জানলার গায়ে জলের জগ ছিল, কয়েক ঢোক জল খেলেন রত্নদিদি। মশলার কৌটো থেকে মশলা বের করে মুখে দিলেন। এ তার নিজের হাতে তৈরি মশলা, জোয়ান, মৌরি আর কি কি সব মিশিয়ে করা। খাবি মশলা? আমরা কেউ কেউ মশলা নিয়ে মুখে দিলাম। তারপর তারপর রত্নদিদি বললেন, তারপর দেখি কথাটা ঠিকই। লালমোহন বাঁকড়োর মেডিকেল স্কুলে ডাক্তারি পড়ে, পড়া প্রায় শেষ করে এনেছে। আমরা যেখানে থাকতাম সেখান থেকে বাঁকড়োও দূর নয়, ভাগা আদ্রা লাইন দিয়ে যেতে হয়। তা একদিন লালু চাঁদ তার মামি আর বোনের সঙ্গে আমাদের বাড়ি বেড়াতে এলো। ডাক্তার কাকিমা তো প্রায়ই মায়ের সঙ্গে গল্প গুজব করতে আসতো। আমার ছোট ভাইটা
তখন হাম জ্বর নিয়ে পড়ে আছে। দেখতে এসেছিল ডাক্তার কাকিমা, সঙ্গে লালু চাঁদ। চলে যাবার সময় লালু আমার মাকে বলল, মাসিমা, এই মেয়েটার পেটে কৃমি আছে নাকি? বড় কৃমি থাকলে এইরকম রোগাটে চেহারা হয়। মা বলল, কই না তো, ও বরাবরই এইরকম ছিপছিপে, তবে কাজে করবে তত্তরে। লালু চাঁদ হাসল, বলল, বড় কৃমি থাকলে ওই রকম তত্তরে হয়, ভেতরে কামড়ায় তো, তাই। আমি কিছু বললাম না তখনকার মতন। পরের দিন বিকালবেলায় দেখি কাঁঠালতলার এক পাশে আড়ালে দাঁড়িয়ে লালু সিগারেট ফুঁকছে। গিয়ে ধরলুম তাকে। চমকে উঠেছিল। বললাম, এই, কৃমি কত বড় হয়? আচমকা ধরা পড়লে চোরের যেমন অবস্থা হয়, সেই রকম অবস্থা হলো লালা মোহনের। তোতলাতে তোতলাতে বলল, কেন, বড় বড়ও হয়, 1 বিঘত, 1.5 বিঘত, অনেক সময় জোড়া কৃমিও থাকে। ভেরি ব্যাড, কৃমি মুখ পর্যন্ত উঠে আসে। বললাম, ও, তা তোমার নিজের পেটে কি আছে, কৃমি না কেঁচো? ছাগলদের পেটে একরকম কেঁচো থাকে, লম্বায় 1/2 হাত। লালমোহন থতমত খেয়ে গেল। বলল, তুমি আমায় ছাগল বললে? জানো, আমি LMF পরীক্ষা দিচ্ছি, আজ বাদে কাল ডাক্তার হব। ঠোঁট উল্টে আমি বললাম, অমন লম্ফ আর হ্যারিকেন ডাক্তার গন্ডায় গন্ডায় হয়। আমার পেটে কি আছে তুমি জানলে কেমন করে? তোমার নিজের পেটের খবরটা নাও আগে গিয়ে। খবরদার আমার সঙ্গে ফুককুড়ি করতে এসো না, তোমার ডাক্তারি ঘুচিয়ে দেব। আমায় তুমি চেনো না। বললাম বটে, কিন্তু কাকে? কি কান কাটা নাক কাটা ছেলে রে ভাই! মান অপমান জ্ঞান নেই, ধমক খেয়ে তার মজা যেন বেড়ে গেল। সাইকেলের চক্কর শুরু হলো একেবারে আমাদের বাড়ির গায়ে। ঘন ঘন দেখতে আসতে লাগলো আমার ভাইকে। একটু আড়াল পেলেই আমায় দেখে পিটপিট করে হাসতো আর বলতো, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? চোখ পাকালে পেটের কৃমি মরে না। ভাই সেরে উঠতে না উঠতেই আমি পড়লাম। বড় বয়সের হাম, সে কি কষ্ট! ডাক্তার লালমোহন আমায় হামে পড়তে দেখল। ততদিনে তার স্কুল খুলে গিয়েছে, চলে গেল। ভাবলাম, বাঁচা গেল, আর তো পেছনে লাগতে আসবে না সে। উমা, তোরা শুনলে অবাক হয়ে যাবি লালমোহনের কত বড় দুঃসাহস আর শয়তানি বিদ্যে। আমি সেরে উঠেছি, হঠাৎ একদিন এক চিঠি, একেবারে খামে। ভেবে দেখ কাণ্ডখানা। তখনকার দিনে কোনো গেরস্ত বাড়ির আইবুড়ো মেয়ের নামে কি কেউ চিঠি লিখত? আবার খামের উপরে আমার নাম, নিচে কেয়ার অফ বাবার নাম। ধর বাবার নাম যদি নাও থাকতো, তবু তো পোস্টমাস্টার। তার মেয়েকে তুমি চিঠি লিখলে সে চিঠি কার নজরে পড়বে গো? বাবার হাতেই পড়ল চিঠি। মায়ের হাত ঘুরে সে চিঠি এলো আবার আমার হাতে। ভয়ে লজ্জায় মরি, রাগে মাথায় আগুন জ্বলে যায়। এমন বেহায়া অসভ্য হদ্দবোকা কেউ হয় নাকি? চিঠির খাম আগেই খোলা ছিল। ভেতরে কি দেখলাম জানিস? শুনলে তোদের বিশ্বাস হবে না। 4-6 লাইনের এক চিঠি লিখেছে লালমোহন। চিঠির ঠিক ঠিক ভাষা আমার মনে নেই, তবে লেখার ঢংটা ওই রকম। ভাই রতনমণি, আসিবার সময় তোমার হাম জ্বর দেখিয়া আসিয়াছি। এতদিনে নিশ্চয়ই তোমার জ্বর জ্বালা সারিয়াছে। বড় বয়সে হাম জ্বর অতি মন্দ, পরে বড় ভোগায়, সাবধানে থাকিবে। তোমার কথা মতন আমাদের এখানকার এক নার্সারির কাগজ পাঠাইলাম। ফল ফুলের নাম ও দাম পাইবে, সবই লেখা আছে। 1 নম্বরের গাছগুলিতে টিক মারা আছে, লক্ষ্য করিয়া দেখিও। মামাবাবু মামিমাকে আমার প্রণাম জানাইলাম, তোমরা স্নেহ জানিবে। ইতি তোমার লালুদা। চিঠি পড়ে আমি আকাশ থেকে পড়ি রে। 1 ফালি চিঠি তো 4 পাতা ছাপানো নার্সারির কাগজ, ফল ফুলের নাম দাম। আমি একবারের জন্যেও লালমোহনকে ফল ফুল নার্সারির কথা বলিনি। আমাদের বাড়ির সামনে 3 হাতের বাগানে একটা কলা গাছ, লাউ মাছা একটা, 2টো লঙ্কা গাছ, আর ফুলের মধ্যে জবা, চাঁপা, আর শীতের সময় 2-4টে গাঁদা। বাগানে আমার জল দেওয়াও হয় না, ভরতদা দেয়। আমার মাথায় কিছু ঢুকলো না। নার্সারির ছাপা কাগজ কেন পাঠালে লালমোহন? তার মতলবটা কি? ছাপা কাগজগুলো বারবার দেখেও আমার বাপু বিদ্যে হলো না যে বুঝি ওর মধ্যে কি হেঁয়ালি আছে। রত্নদিদি একটু থামতেই আমি হেসে বললাম, হেঁয়ালি ছিল নাকি? কৃষ্ণা বৌদিও হেসে বললে,
পায়ে ধরে পিসি সাড়া দেয় না মাসি, সেই রকম হেয়ালি নাকি? রত্নদিদি কাপড়ের আঁচল মুঠো করে মুখের সামনে তুলে জোরে জোরে হাঁচলেন দুবার। খোলা জানালা দিয়ে বাইরে তাকালেন। কাল ছিল ত্রয়োদশী, আজ চতুর্দশী, শুক্লপক্ষ। জ্যোৎস্নার বান ডেকেছে যেন বাইরে, বাতাস বইছে। ছিল, কিন্তু তখন বুঝিনি। রত্নদিদি বললেন, পরে বুঝলাম। নার্সারির ছাপা কাগজ পাঠিয়ে ও বাবা মায়ের চোখে ধুলো দিয়েছে, সেটা ধরতে পারলেও বুঝতে পারিনি। ফল ফুলের ছাপা নামগুলোর তলায় যেখানে যেখানে পেন্সিলের টিক আছে, সেই অক্ষরগুলো বেছে বেছে সাজিয়ে নিয়ে বোঝা যায় লালু আমার লাভে পড়েছে। কৃষ্ণা বৌদি জোরে হেসে ফেলে বলল, আপনি তো বললেন হেঁয়ালি ধরতে পারেননি। পারিনি তো, কেমন করে পারবো? তারপর লালমোহন আবার যখন এলো, আমায় বলল, তোমার মাথার ঘিলু আছে না গোবর? কিছু বুঝতে পারো না? নিয়ে এসো নার্সারির কাগজ, বুঝিয়ে দিচ্ছি। গোলাপের লা আর বেলের বে নিলে কি হয় বুঝতে পারো না? ঘেন্টু কোথাকার। বললাম, সে কাগজ ফেলে দিয়েছি। হাঁ করে তাকিয়ে থেকে বলল, ফেলে দিয়েছ? তুমি মেয়ে না হান্টারও বালি? এইভাবে কেউ চাবুক মারে বুকে? আমরা হেসে ফেললাম হো হো করে। সত্যতা বলল, লালমোহন কি প্রায়ই আসতো তোমাদের ওখানে? রত্নদিদি বললেন, আসতো মানে? এই তোমার গরমে আসছে, পুজোয় আসছে, শীতে আসছে, দোলের ছুটিতে আসছে, 2-1 মাস অন্তর অন্তর হাজির। বাঁকড়ো তো কাছেই, আসতে চাইলেই আসা যায়। তারপর আমি বললাম। রত্নদিদি হাসতে হাসতে বললেন, দেখো, আমি 72-এ বুড়ি, আমার আর লজ্জা সরম কি? যা বলবো খোলাখুলি বলবো। লালমোহনের সঙ্গে আমার ভাবসাব হয়ে গেল বেশ। ও এলেই আমার ভাই মন ফুরফুর করত, চলে গেলে বুক হুহু করত। তো যাই বলিস, লালুর মামা মামিও ভাগ্নে বলতে ছিল অজ্ঞান, ভালোবাসতও খুব। এই যে তাদের ভাগ্নে হরদম ফাঁক পেলেই মামার বাড়িতে ছুটে আসে, তাতে ওদের সায় ছিল, খুশি হতো। কিন্তু ভাগ্নে যে কার টানে ছুটে আসে তা কি অত বুঝতো? একটু আধটু বুঝতো নিশ্চয়, তারা তো কানা নয়, আমার বাপ মাও নয়। বুঝতো ঠিকই, মুখে কিছু বলতো না। বলবেই বা কেন? ছেলে হবু ডাক্তার, মেয়ের বয়স 18 হলো, ঘরে মর্যাদায় সমান সমান। ভেতরে ভেতরে একটা সায় ছিল দু তরফের। তবে আমাদের সময় দিনকাল তো অন্যরকম ছিল। আজকালকার মতন চোখের সামনে নাচানাচি করার জো ছিল না। লুকিয়ে চুরিয়ে এপাশ ওপাশ নজর রেখে কথাবার্তা মেলামেশা। ওর তখন পরীক্ষা, শেষ পরীক্ষা। লালমোহন বইপত্তর গুছিয়ে মামার বাড়িতে পরীক্ষার পড়া করতে এলো। তাই তো বলতো মুখে, স্কুলের ছেলেদের সঙ্গে ভিড়লে পড়া হয় না। বাড়ি সেই পাড়া গায়ে, বাপ জমি জায়গা, ধান চাল, পুকুর বাগান নিয়ে থাকেন। মামার বাড়িতে এসে লালমোহন যখন বইপত্তর খুলে বসেছে, তখন এক বিকেলে বিশ্রী কাণ্ড হয়ে গেল একটা। আমার বেশ মনে আছে দিনটা। বর্ষাকাল নয়, তবু থেকে থেকে বৃষ্টি হচ্ছিল। দিন দুপুর মেঘলা, রাতে ঘুটঘুটে অন্ধকার আর ঝিপঝিপে বৃষ্টি। তা সেদিন এই মাঝ দুপুরে লালমোহন বাঁশি বাজিয়ে ডাকলো আমায়। এ তোর আর মাসি নয়, সিটি বাঁশি, ফুর ফুর ফুর, চেনা বাঁশি আমার। মেঘলা দিন, দুপশলা বৃষ্টি হয়ে গিয়েছে খানিকটা আগে। আমি নিজের ঘরে খাটে শুয়ে শুয়ে ইন্দিরা পড়ছিলাম। বাবার আমার পড়ার নেশা ছিল। এক আলমারি বই, নাটক, নবেল, রামায়ণ, মহাভারত, গীতা, 2-1খানা পুরনো ইংরেজি বই, এইরকম সব। কাজকর্ম না থাকলে আমি চুপ করে শুয়ে থাকতাম খানিক, না হয় পুরনো পড়া বই আবার পড়তাম। সেদিন শুয়ে শুয়ে ইন্দিরা পড়ছি। ওই যে একটা জায়গা আছে বইয়ে, ধানের ক্ষেত, ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল, আয় আয় সই জল আনগে, জল আনি গে চল। পড়তে পড়তে হেসেই মরছি নিজের মনে। এমন সময় শুনি ফুর ফুর ফুর। বুঝলাম লালুবাবু ডাকছেন। বই রেখে উঠে পড়ে বাইরে এলাম। এদিক তাকাই ওদিক তাকাই, বাঁশিওয়ালাকে দেখতে পাই না।
ভর দুপুর, ঘন মেঘলা, বৃষ্টির দরুন মাঠ ঘাস ভিজে, চারপাশ ফাঁকা। হাসপাতালের দিকেও কেউ কোথাও নেই, দুপুরে কেউ থাকেও না। বন্ধ হয়ে যায় হাসপাতাল। দুটো গরু আর ছাগল চড়ছে কাঁঠালতলার দিকে। আমতলাও ফাঁকা। খুঁজতে খুঁজতে আমতলার কাছে এসে দেখি লাবু বাবু একটা আম ডালের ওপর পাতার আড়ালে কায়দা করে আধ শোয়া হয়ে বসে আছে। বসে বসে ভিজে আম পাতার পাতলা ডাল নাড়িয়ে জলের ফোঁটা ফেলছে নিচ। আমায় ভিজিয়ে দেবার আগেই সরে দাঁড়ালাম। চারপাশ দেখছি আর কথা বলছি দুজনে। কেউ যদি আচমকা বাইরে এসে দাঁড়ায় আমাদের বাড়ির কিংবা ডাক্তার কাকার বাড়ির থেকে, আমায় দেখতে পাবে, লালু বাবুকে পাবে না। আমায় দেখলে হয়তো ভাববে গাছতলার নিচে কিছু খুঁজে বেড়াচ্ছে। আমার ওই একটা দোষ ছিল, এটা সেটা কানের ফুল, হাড়ের লকেট, পয়সা কড়ি বড় হারাতাম। আমার নামই হয়ে গিয়েছিল হারানি। তা দুজনে গল্প করছি, কথার তো কোনো মাথা মুন্ডু থাকে না আমাদের। হঠাৎ দেখি লাবুবাবু গাছের ডাল থেকে একেবারে ধপাস করে মাটিতে। শব্দ হলো, পড়েই চিত, আর নড়ে না চড়ে না, চোখের পাতা বন্ধ। আমার ভাই বুক ধড়াস করে উঠল। চারপাশ তাকিয়ে নিয়ে ওকে একবার ডাকি, একবার নাড়া দিই, তবু সেই কাঠের মতন পড়ে আছে। যা, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। কি করি? আমাদের বাড়ির গায়ে ইদারার পাড়ে দড়ি বালতি পড়ে থাকে। ছুটে গিয়ে বালতির জল এনে চোখে মুখে ছিটিয়ে দিলাম। মৃগী রোগীর মতন মুখ করলো একবার, তবু সারা শব্দ নেই। ভীষণ ভয় ধরে গেল। কি যে করি? বেঁচে আছে তো? ধারে কাছে কাউকে দেখতে পাচ্ছি না, সেই গরু দুটো আর ছাগল ছাড়া। হঠাৎ আমার চোখে পড়ল লালু বাবুর চটি জোড়া গাছতলায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে মাথায় এলো জুতোর গন্ধ সকালে বেহুঁশ লোক হুঁশ ফিরে আসে শুনেছি। দৌড়ে গিয়ে এক পাটি চটি কুড়িয়ে এনে লালুবাবুর নাকে চেপে ধরলাম। হাতে হাতে ফল রে ভাই! মরা মানুষ যেন জ্যান্ত হয়ে উঠল। লাফ মেরে উঠে বসলো লালুবাবু। বলল, তুমি আমার মুখে জুতো ছোঁয়ালে, গোবর লাগিয়ে দিলে নাকে, কি বিচ্ছিরি গন্ধ। চললাম, আর নয়। যে মেয়ে লাভারের নাকে গোবর লাগানো জুতো ঘষে দেয় সে মেয়ে নয়, মুষ। বলে লালুবাবু ঘেন্নায় নাক মুখ মুছতে মুছতে দে দৌড়। রত্নদিদি নিজেই হেসে উঠলেন। আমরাও অট্টহাসি হেসে বললাম, জুতোটা না ঘষলেই পারতে, ইচ্ছে করে ঘষে দিয়েছিলে নাকি? রত্নদিদি মাথা নেড়ে বললেন, না ভাই, বিশ্বাস কর, ইচ্ছে করে দিইনি। তাই কি কেউ দেয়? তখন কেমন মাথায় গোলমাল হয়ে গিয়েছিল, ভয়ে থতমত খেয়ে গেছিল। তারপর কি হলো? কি হলো সে আর এক কাণ্ড। বাবুর মুখে জুতো ছোঁয়ানোর প্রায়শ্চিত্ত করতে একদিন সন্ধ্যের মুখে আমাদের বাড়ির সদরে কাঠচাপা গাছটার তলায় দাঁড়িয়ে এই তোর দু চার পলকের জন্যে নিজের নরক গলাটা এগিয়ে দিতে হলো। আমি কি যেচে দিয়েছিলুম নাকি? ও হঠাৎ বলল, তোমার গালে শুঁয়াপোকা পড়েছে, শিগগির দাও ফেলে দি। ওই একটু ভুল হয়ে গেল, প্রথমবার। আর সেই মুহূর্তে মা এসে দাঁড়িয়েছিলেন বাইরে, দেখে ফেলল। লালুকে আমি ধাক্কা মেরে সরাবার আগেই সে নিজেই সরে পড়ল। আমাদের হাসির রোল উঠে বাইরে ছড়িয়ে পড়ল বোধহয়। এ তো দেখছি, দেখবি আবার কি, ওইটুকুতেই সর্বনাশ হয়ে গেল। রত্নদিদি বললেন, লালুর পরীক্ষার পড়া হচ্ছে না ঠিক মতন বলে সে ফিরে গেল বাঁকুড়া। আমি থাকলাম মায়ের নজরে নজরে। দেখতে দেখতে মাস ফুরলো, পরীক্ষা হয়ে গেল লালুর। পাশ করে হাসপাতালেতে হাত পাকাতে লাগলো। দেখা সাক্ষাৎ আর হয় না। শেষে লালুর মামাই বিয়ের কথাটা পারল বাবার কাছে। বাবা বলল, ছেলে তো চেনা জানা, ডাক্তারও হয়েছে, ভালো কথা। তবে ওই ছেলের স্বভাব চরিত্র বুঝতে হবে, আর দেখতে হবে ভবিষ্যৎটা কেমন। কোষ্ঠী দেখাতে হবে, বাবা নিজে দেখবে, তারপর কথা। আমি বললাম, আবার কোষ্ঠী কেন? বাবার যে আমার বিশ্বাস কোষ্ঠীতে, তখন এগুলো হতো, এখন আরো বেশি হয়। লালুদের বাড়ি থেকে তার 6 কোষ্ঠী এলো। বাবা নিজে পাঁজি পুঁথি নিয়ে বসলো। আমার ছক গেল লালুদের বাড়িতে। 10-20 দিন সময় গেল বাবার কোষ্ঠী বিচার করাতে ভালো করে। তারপর বাবা বলল, এ বিয়ে হবে না, জাতকের পতন যোগ আছে, মানে ছেলের অনিবার্য পতন যোগ, সেটাই ভীষণ খারাপ যোগ, মারক তুল্য।
মৃত্যুঞ্জয় মন্ত্র জপতে পারে, তবে। আমি হেসে বললাম, পতন যোগ তো কেটেই গিয়েছিল দিদি। গাছ থেকে পড়ার পর আর কিসের ভয়? অন্য পতন তো তোমার সঙ্গে, প্রেমে পতন। রত্নদিদি বললেন, কে কাকে সব বোঝায়? বাবা ছেলের খুঁত ধরে বলল পতন যোগ আছে পাত্রর। তো ও বাড়ির থেকে ছেলের বাবা বলল মেয়ের ছক থেকে তাদের পণ্ডিত দেখেছে যে মেয়ের বন্য জন্তু দ্বারা দংশনের যোগ আছে, অগত্যা এ বিয়ে হবে না। কিন্তু হলো তো বিয়ে। হলো বই কি, কেমন করে হলো সেটা এবার শোন। বিশুর মা আমাদের জন্য চা এনেছিল, বিয়ে বাড়ির কাঠের ট্রে, ছোট ছোট কাপে কয়েকজনের মতন চা। কেউ নিলাম কেউ নিলাম না। রত্নদিদি দুবেলা দুবারের বেশি চা খান না। তিনি চা নিলেন না, বরং আরও একবার জল খেয়ে মশলা মুখে দিলেন। বাইরে বুঝি বসন্তের দমকা হাওয়ায় ঝাপটা থেমে গিয়েছে, শীতের শিরশিরে ভাবটাই গায়ে লাগছিল। জ্যোৎস্না আরও পরিষ্কার উজ্জ্বল। তারপর কি ঘটলো বলো, আমি হেসে বললাম। রত্নদিদি বললেন, বলি। 3-4 মাস আমাদের আর দেখা দেখি নেই। চিঠিপত্র লেখার দিনকাল তখন নয়, সে সাহসও নেই। সেই একবারই যা চিঠি লিখেছিল লালুবাবু। এদিকে বিয়ের কথাও ভাঙতে চলেছে। মন টন ভালো থাকবে কেন বল? রাগ হতো খুব। ভদ্রলোকের ছেলে তুমি, একটা ভালো ছক কোষ্ঠীও করাতে পারো না। বাবার মুখে কতবার শুনেছি যদু মধু বেলা অনিলার ছক কোষ্ঠী বিচার করে বাবা মাকে বলছে, বেশ ছক গো, দেখে বড় আনন্দ হলো, বিয়ে হলে মিলমিশ হবে খুব, রাত জোটক। পরের কোষ্ঠীতে যা হওয়ার হোক, আমাদের তাতে কি? আমরা তো আর জোটক হতে পারছি না। বলবি আমারও তো ছক টক ভালো ছিল না। আমি বলছি মোটেই তা নয়। বাবা হলো মেয়ের বাপ, সে যদি ছেলের বাড়ির লোকেদের তাক বাড়িয়ে বলে ছেলের ছকে দোষ আছে, তারাই বা মেয়ের ঘাড়ে দোষ চাপাতে ছাড়বে কেন? বিয়ের কথা ভেঙেই যাচ্ছিল। এমন সময় একদিন আবার লালুবাবু এসে হাজির। তার ভাবসাব থেকে মনে হলো বাড়ির গুরুজনদের কথাবার্তা নিয়ে সে একটুও মাথা ঘামায় না, বরং নতুন ডাক্তার হয়ে তার চেহারা খুলেছে, আরো বড় বড় ভাব হয়েছে। আমতলায় দাঁড়িয়ে সিগারেট টানছে। যখন তখন দিব্যি আমাদের বাড়ি এসে মাকে বলছে, মামিমা একটু চা খাওয়ান, দুধ কম, আমি আবার কড়া চা ছাড়া খেতে পারি না। কি আর বলবো মামিমা, হাসপাতালে এত খাটায় যে দিনে 10-12 কাপ চা না খেলে জোর পাই না। হাঁটতে আমার ভালোই লাগে, এই বয়সে খাটবো না তো কখন খাটবো বলুন? কুঁড়েমি দেখলেই আমার মাথা বিগড়ে যায়। ওই যারা খায় দায় আর ঘুমোয় তাদের কিচ্ছু হয় না। এইভাবে নিজের বাহাদুরি ফলায় মায়ের কাছে, আর আমায় খোঁচা মারে। কৃষ্ণা বৌদি বলল, বিয়ের কথা তো ভেঙেই গিয়েছে, তবু উনি এভাবে আসতেন আপনাদের বাড়িতে? আসবে না কেন, দোকান কাটা যে। রত্নদিদি হেসে বললেন, তাছাড়া ডাক্তার কাকার ভাগ্নে আমাদের প্রতিবেশী, দু বাড়িতে অত ভাব সাব। ডাক্তার কাকিমা মায়ের বন্ধুর মতন, লালুও আমাদের কত চেনা জানা হয়ে গিয়েছে। বিয়ের কথাবার্তা ভেঙে গেলেও একেবারে সবকিছু উপড়ে মাটিতে নুয়ে পড়েনি। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তা লালমোহন এবার এসে মাকে যত তোয়াজ করতে শুরু করলো, তার বেশি করতে লাগলো আমায়। তখন শীত পড়েছে, ওদিকে জব্বর শীত পড়তো ভাই। পৌষ মাঘে একটা লেপে কুলোতো না রাত্রিরে। ভোরে তোলা জলে হাত ছোঁয়ানো যায় না, ইঁদারার টাটকা জলে ধোঁয়া ওঠে। কিন্তু যেই না বালতির জলে বাতাস এসে লাগলো, সঙ্গে সঙ্গে কনকনে। সকালে সামনের মাঠটা হিমে শিশিরে ভিজে যেন অসাড় হয়ে থাকতো। রোজ সকালে দেখতাম লালমোহন আমার ঘরের বন্ধ জানলার কাছে এসে ঠকঠক করে টোকা মারত। ধর্মর করে উঠে বসতাম। জানলা খুললাম, কি দেখি, মাথায় হনুমান টুপি, গায়ে ভট কম্বলের অলেস্টার, গলায় মাফলার, লালুর মুখ। তখন সবে রোদ উঠেছে, সূর্যির মুখ দেখিনি, তার আগেই লালুর মুখ। তখনই ঠিক হয়ে যেত বেলায় কোথায় কখন দুজনে দেখা হবে। আবার বেলায় যখন দেখা হতো বলে দিত বিকেলে কেমন করে দেখা হবে। এইভাবে সারা দিনে 3-4 বার দেখা হতো দুজনে আড়ালে। কখনো বন্ধ হাসপাতালের পেছনে করবি ঝোপের কাছে। লালু আমায় বলতো, একেবারেই ঘাবড়াবে না, বিয়ে আমাদের হবেই, কেউ আটকাতে পারবে না। আমি আর এক সেট ওই কুষ্টি গুষ্টি করিয়ে দিচ্ছি বাঁকড়োর ফেমাস পণ্ডিতকে দিয়ে।
হরিসাধন জ্যোতিষার্ণব দেখবে সেই কুষ্টিতে আমি রাজা, তুমি রানী। আর তখনও যদি তোমার বাবা বাগড়া মারেন, তোমায় নিয়ে আমি পালাবো রতনমণি। সেরেপ কটা মাস, আমি চাকরির চেষ্টায় আছি। তুমি লক্ষ্মী, একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। কমাস লাগলো মেওয়া ফলতে? আমি বললাম হাসতে হাসতে। তা লাগলো কমাস। তার আগে এক কাণ্ড হলো। লালুবাবু যে সেবার একটা বাক্স ক্যামেরা নিয়ে এসেছে ফটো তুলবে বলে আমায় বলেছিল। ফটোও তুলতো, আমি নজর করিনি। একদিন বলল আমার একটা ছবি তুলবে। আমি না না করলাম, কিন্তু সে একেবারে নাছোড়বান্দা। শেষে একদিন শীতের দুপুরে কেউ যখন কোথাও নেই, হাসপাতালের পিছনের সেই করবি ঝোপের পাশে একটা পাথরের ওপর বসালো আমায় লালু। বলল সে সব ব্যবস্থা করে ক্যামেরাটা মানির হাতে দেবে, নিজে থাকবে আমার পাশে, ফটো তুলবে মানি। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, লালুবাবুও শুনবে না। শেষে আমার পা ধরতে আসে। কি করব, রাজি হয়ে গেলাম। ফটোও তোলা হলো যুগলের। হলো, কিন্তু শয়তানিটা কি করলো জানিস লালমোহন? রত্নদিদি বললেন। মানিকে ঠিকঠাক দাঁড় করিয়ে দিয়ে নিজে একবার সব দেখে নিয়ে আমার পেছনে এসে দাঁড়ালো। আমার ভাই লজ্জাই করছিল, মুখ তুলে তাকাতে পারি না। ওদিকে মানিকে রেডি হতে বলে লালু চাঁদ পেছনে থেকে ঝপ করে আমার চোখ টিপে ধরল। আর ওদিকে ছবি তোলাও হয়ে গেল মানির। ফটো তুলে নিয়ে মানি দে ছুট। আমি হতভম্ব। বুঝলাম মানিকে সবটাই শেখানো পড়ানো ছিল। রাগের মাথায় লালুর হাত খামচে মাথার চুল টেনে ছিঁড়ে যা মুখে এলো বলতে বলতে বাড়ি ফিরে এলাম। রাগে আমার কান্না পেয়ে যাচ্ছিল। রত্নদিদি একটু চুপ করলেন, কিছু যেন ভাবছিলেন। বললাম হেসে, ফটোটা উঠেছিল? উঠেছিল মানে? কপালে থাকলে কি না ওঠে রে, লটারির টাকাও উঠে যায় চাপরাশির কপালে। মানির হাতে তোলা সেই ফটোও লালমোহনের কপালে উঠে গেল। তা ভাই বলতে পারিস ফটোটা উঠলো বলে বিয়ের ফাঁসটাও লেগে যেতে পারলো। কিরকম? রকম আবার কি? লালুবাবু চৌখস ছেলে। বাঁকড়োতে থাকতে থাকতেই বিএন রেলের হাসপাতালে চাকরি জোগাড় করে ফেললো ছোট ডাক্তারের। তারপর একদিন বাবার নামে এক রেজিস্ট্রি এলো। নতুন ছক কোষ্ঠী আর পাঠাবার দরকার হয়নি ওর। শুধু ওই ছবির একটা কপি পাঠিয়ে দিল বাবাকে, আর লিখল, আপনাদের বিবেচনায় যা হয় করিবেন। আমি দূরে চলিয়া যাইতেছি, নতুন চাকরি, বিলম্বে আমার অসুবিধা হইবে। সেই ফটো তোমাদের বাড়িতে পাঠিয়ে দিল? দেবার জন্যেই তো তুলেছিল। কম শেয়ানা নাকি ও? মাথায় যত ফন্দি ফিকির তত বুদ্ধি। আইবুড়ো এক মেয়ের অমন ছবি, পেছন থেকে চোখ চেপে ধরে আছে এক ছোঁড়া। ওই ছবি দেখার পরে কোন বাপ মা আর বসে থাকতে পারে? অন্য সম্বন্ধই বা করবে কেমন করে? কোন সাহস? কাজেই বিয়েটা হয়ে গেল। রত্নদিদি হাসলেন। লালুবাবুর রত্ন লাভ হলো। বিয়েতে খুব ধুমধাম হয়েছিল তাই না? কে যেন বলল মেয়েদের তরফ থেকে। তা হয়েছিল, তবে তোদের আজকাল যেমন দেখলাম তেমন নয়। সে অন্যরকম, নিজেদের লোকজন পাড়াপড়শি নিয়ে ধুম। বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে বরের সঙ্গে চলে গেলাম দূরে। সেখান থেকে চাকরির বদলি ঘটতে ঘটতে 800,000 মাইল দূরে গিয়েই পড়লাম একদিন। আমাদের আর এদিকে ফেরা হলো না। তারপর একদিন তোদের জামাইবাবু তো চলেই গেলেন। আমি পড়ে থাকলাম ছেলে বউ নাতি আগলে। কি করব বল? কপালে আমার যেমনটি লেখা ছিল সেইভাবেই আছি। দুঃখ করে কি লাভ? সবাই চুপ। একটু যেন গম্ভীর হয়ে এলো আবহাওয়াটা। অবস্থাটা হালকা করার জন্য আমি বললাম, তা সেই ফটোটা তুমি রেখেছো না হারিয়ে ফেলেছো? মাথা নেড়ে রত্নদিদি বললেন, হারিয়ে ফেলবো কেন, রেখে দিয়েছি। তা বলে সেটা কি আর দেওয়ালে টাঙিয়ে রাখা যায়? লোকে দেখলে বলবে কি? ছেলেরাও তো বড় হয়ে উঠছিল। আমার বাক্সর তলায় লুকিয়ে রেখে দিতাম। আহা রত্নদিদি, সে ফটো যদি একবার দেখতে পেতাম। পাগল, তোদের দেখাতাম আর কি। এবারে কি হলো জানিস? শীতের আগে একদিন আমার তোরঙ্গ খুলে চাদরটা জামাটা বার করছি রোদে দেব বলে। আমাদের ওখানে শীত একেবারেই কষাই, মায়া দয়া নেই। পড়লো তো হাত পা কেটে রক্ত বার করে দেয়। তা আমি তোরঙ্গ খুলে আমার শালটা চাদরটা ফ্ল্যানেলের জামাটা বার করছি, করতে করতে তোরঙ্গর তলায় রাখা ফটোটা হাতে এলো।
তুলে নিয়ে দেখছিলাম কত পুরনো ছবি। মামুলি একটা ক্যামেরায় ছবিটা হলুদ হয়ে গিয়েছে, বেশম বেশম রং, এখানে ওখানে দাগ ধরেছে, উঠে গিয়েছে খানিক, তবু ঘটি হাতা জামা পরা, বিনুনি ঝোলানো, রোগা পাতলা একটা মেয়েকে চোখে পড়ে। আর পরে খোঁচা খোঁচা মাথার চুলের একটা ছেলেকে, মালকোচা মারা ধুতি, গায়ে শার্ট আর হাত কাটা সোয়েটার। ছেলেটা মেয়েটার পেছনে দাঁড়িয়ে চোখ টিপে ধরে আছে মেয়েটার। ও ছবি দেখলে কেউ তোদের রত্নদিদির ছবি বলবে না, তোদের জামাই বাবুরও নয়। নিজের মনে ছবিটা দেখে নিজেই বুঝি হাসছিলাম। এমন সময় হুড়মুড় করে নাতি এসে পড়ল। ফটোটা লুকাতে গিয়েও পারলাম না, নাতি কেড়ে নিল, দেখলো খানিক, তারপর কি বলল জানিস? কি বলল? এ বুড়িয়া, কার পিকচার এটা? কি বলি বল নাতিকে? বললাম, ও এমনি হবে কারো, বাক্সর মধ্যে পড়েছিল। তা ফটোটা ফেরত দিতে দিতে নাতি বলল, বুদ্ধি, টিভিতে ওল্ড হিন্দি ফিল্ম দেখায় দেখেছ? অচ্ছুত কন্যা, ঝুলন দ্যাট টাইপ। বেচারি হিরোইন, ফালতু আদমি, একদম ফালতু। বলে সে চলে গেল। আমি আর কি করব, দেখলাম একটু, তারপর কাগজে মুড়ে যেমনটি ছিল তোরঙ্গের তলায় রেখে দিলুম। ভাবিস না রাগ বা দুঃখ হলো, কেনই বা হবে ভাই? 55-60 বছর কি কম? অত পুরনো ছবির দাম কি, কদরই বা হবে কেন? নাতি বা কেমন করে চিনবে তার ঠাকুমা ঠাকুরদাকে ওই ফটো থেকে? চেনা যায় না। রত্নদিদি চুপ করে গেলেন, আমরাও চুপচাপ। ততক্ষণে দিদির মাথার ধবধবে সাদা চুলের ওপাশে জানলা ঘেঁষে এক ঝলক জ্যোৎস্না এসেছে। মনে হচ্ছিল আলোটা যেন রত্নদিদির মাথায় মাখানো, সামান্য পরে মুখেও নেমে আসবে। হঠাৎ দেখি রত্নদিদি একটু হাসলেন, বললেন, আবার কি মনে হয় জানিস, একবার নাতি হয়তো কিছু একটা আন্দাজ করেছিল, করেও আমার সঙ্গে দুষ্টুমি করলো। ওটা কি কম পাজি না কম ধুরন্ধর? কেমন ঠাকুরদাদার নাতি দেখতে হবে তো। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।